আমার নাম শিউলি আক্তার। আমি কলকাতার একটা হিন্দু পরিবারের মেয়ে। আমি একটা গরিব পরিবারের মেয়ে। আমার বাবা আমাদেরকে খুব কষ্ট করে মানুষ করেছেন। আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম। আর এখন আমার বয়স 17 বছর। আমি আমার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার দাদার নাম পলাশ। আমি মা বাবার সাথে খুব হাসি খুশির জীবন কাটাচ্ছিলাম। 1 বছর আগে আমার দাদা বিয়ে করেছে। দাদার বিয়েতে আমরা সবাই অনেক মজা করেছি। দাদার বিয়ের পরে আমার যে বৌদি হয়ে এসেছে সে খুবই ভালো। বৌদি আমাকে খুবই ভালোবাসত। এই কারণে আমার বাবা মাও খুব খুশি ছিলেন। আমরা সবাই বৌদিকে খুব ভালোবাসতাম। আর আমার দাদাও বৌদিকে খুব ভালোবাসত। আমার দাদা শহরের একটা ওষুধ কোম্পানিতে চাকরি করত। সে যখন শহর থেকে বাড়িতে আসত তখন আমাদের সকলের জন্য কিছু না কিছু খাবার জিনিস নিয়ে আসত। এইসব কারণে আমি খুব খুশি ছিলাম। আমি মনে মনে এটাই ভাবতাম যে ঈশ্বর যেন এরকম দাদা সবাইকে দেন। আমার বাবা মাও দাদাকে নিয়ে খুব গর্ব করতেন, কেননা দাদা বাবা মার খুব খেয়াল রাখত। যখন আমি ইন্টারমিডিয়েট পাস করলাম তখন আমার বাবা মা আমাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতে শুরু করলেন। কিছুদিন এদিক সেদিক খোঁজ নেওয়ার পরে একটা ভালো ছেলের খবর আমার বাবা জানতে পারেন। বাবা যখন সেই ছেলের সম্বন্ধে খোঁজখবর নিলেন তখন তিনি জানতে পারলেন যে ছেলে খুবই ভালো। ছেলের নাম বিজয় কুমার। কিন্তু ওর বাবা মা নেই। ওর মামা মামি ওকে নিজের ছেলের মতো মনে করে মানুষ করেছেন। ছেলে খুবই ভদ্র আর ওর কোনো বদভ্যাস নেই। আমি যখন আমার বিয়ের কথা শুনলাম তখন আমার মনে বিভিন্ন ধরনের স্বপ্ন আসতে শুরু করল। বিয়ের পরে কি হবে আমি সেসব স্বপ্ন দেখতে লাগলাম। আমি ইন্টারমিডিয়েট পাশ করা একটা মেয়ে, এই কারণে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ের পরে কি হয় সেই ভাবনা খুব ভালোভাবেই বুঝতে পারতাম। বাবা চিন্তা করলেন পরিবার যখন ভালো তখন দেরি করা উচিত না। এই কারণে বাবা তাড়াতাড়ি করে আমার বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললেন। 7 দিন পর ভালো দিন দেখে শুক্রবারে আমার বিয়ে ঠিক করে ফেলেন আমার বাবা। আর দাদা আমার বিয়ের জোগাড়যন্ত্র করতে ব্যস্ত হয়ে পড়লেন। এভাবেই দেখতে দেখতে 7 দিন পর শুক্রবারে খুব ধুমধাম করে আমার বিয়ে হয়ে গেল। আর বিয়ের পরে আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসলাম। শ্বশুরবাড়িতে আমার স্বামীর মামা এবং মামি আমাকে বরণ করে নিলেন। তারা আজকে খুব খুশি। বিয়ের সমস্ত নিয়মকানুন সবকিছু করার পরে আমাকে সুন্দর করে সাজানোর পরে বাসর ঘরে বসিয়ে দেওয়া হলো। আমি মাথায় ঘোমটা টেনে মাথা নিচু করে বসে আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। সেই সময় আমার মনে অন্যরকম চিন্তাভাবনা চলছিল। কেননা বাসর রাত সম্বন্ধে অনেক আগে থেকেই অনেক কথা শুনেছিলাম বান্ধবীদের মুখ থেকে। আমি শুনেছিলাম যে এটা নাকি জীবনের একটি স্মরণীয় রাত হয়। আমি সবকিছু চিন্তা করে খুব ঘাবড়ে যাচ্ছিলাম। কিছু সময় পরে আমার স্বামী বিজয় কুমার রুমের মধ্যে এলো। ও এসে রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। তারপর আস্তে আস্তে আমার পাশে এসে বসে পড়ল। এরপরেই বলতে লাগলো, শিউলি, আমি খুব খুশি যে আমি তোমার মতো এত সুন্দরী একজন জীবনসঙ্গী পেয়েছি। তুমি জানো শিউলি, আমি যখন 10 বছরের ছিলাম তখন আমার বাবা মা এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান। তখন থেকে আমার মামা এবং মামি নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন, আমাকে পড়াশোনা করিয়েছেন। আমি চুপচাপ আমার স্বামী বিজয়ের কথা শুনছিলাম। তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার মামা মামির নিজের কোনো সন্তান নেই? এই কথার উত্তরে আমার স্বামী বিজয় কুমার বলতে লাগলো, আমার মামির বিয়ের পরে অনেক দিন অবধি কোনো সন্তান হয়নি। এরপরে মামা মামিকে অনেক বছর ধরে চিকিৎসা করালেন। তারপরে গিয়ে তিনি সন্তান সম্ভবা হন। কিন্তু বাচ্চা হওয়ার সময় যখন এলো তখনই হঠাৎ মামির শরীর খুব খারাপ হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার মামিকে চেক আপ করে বললেন মা এবং সন্তানের মধ্যে যে কোনো একজনকে তারা বাঁচাতে পারবেন। সেই সময় মামা বুঝতে পারছিলেন না যে সন্তানকে বাঁচাবেন নাকি মামিকে বাঁচাবেন। তারপর তিনি সিদ্ধান্ত নিয়ে ডাক্তারকে বলে দিলেন যে মামিকে যে কোনো উপায়ে হোক বাঁচান। সেই সময় ডাক্তার মামিকে অপারেশন করে বাঁচালেন, কিন্তু ডাক্তার এটাও বলে দিলেন যে তিনি আর কোনোদিন মা হতে পারবেন না। এই দুঃখ থেকে আমার মামা মামি অনেকদিন অবধি বের হতে পারেননি। এর কিছুদিন পরে আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তখন থেকেই তারা আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসে মানুষ করেন। যাই হোক না কেন, মামা মামির ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই কথা বলতে বলতে আমার স্বামী কেঁদেই দিচ্ছিল, প্রায় তার চোখে জল এসেই পড়েছিল। তখন আমি আমার স্বামীকে বললাম, তুমি এত চিন্তা করছো কেন? এখন থেকে তো আমি তোমার পাশে আছি। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমার মনে শান্তি দেওয়ার জন্য। এবং আমি মামা মামিকেও ঠিক বাবা মায়ের মতো দেখব।
আমি তাদের এত ভালোভাবে সেবা করব যে তারা সবসময় হাসি খুশি থাকবেন। কি এই কথা বলার সময় আমার মধ্যেও কিছুটা আবেগ অনুভূতি হচ্ছিল। এরপরে আমি আমার স্বামীকে বললাম, আজকে আমাদের বাসর রাত। তুমি কি এইসব কথা বলে সারারাত শেষ করে দিবা নাকি? আমার মুখ থেকে এইরকম কথা শুনে আমার স্বামী আমার দিকে এক অন্যরকম চাহনি দিল। তার চোখের দিকে তাকাতেই আমার কেমন জানি করল। জীবনে এই প্রথম কারোর দিকে এইভাবে তাকালাম। সেও আমার দিকে তাকালো। তারপর আস্তে আস্তে আমার স্বামী একটু অন্যমনস্ক হয়ে উঠল। তারপর এক পর্যায়ে আমার স্বামী আমার সাথে ভিন্ন কিছু করার চেষ্টা করছিল, কিন্তু সে এই বিষয়ে ছিল একেবারেই অনভিজ্ঞ। সে খুব একটা বেশি বুঝত না, সে একেবারেই বোকার মতো ছিল। কিন্তু আমিও তার কাছ থেকে ভালো কিছু পাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু কিছু সময় পরে আমার স্বামী আমার এখান থেকে উঠে দূরে সরে গেল। ওকে দেখে বাইরে বাইরে যেমনই মনে হোক না কেন, ভেতরে ভেতরে ততটা পুরুষত্ব ছিল না। তার অবস্থা খুবই খারাপ ছিল। এইসব দেখে মনে মনে আমার খুব রাগ হচ্ছিল। আমি এই রাতের জন্য কত স্বপ্ন দেখেছিলাম আর কত স্বপ্ন নিজের মনে সাজিয়ে রেখেছিলাম, কিন্তু আমার সেই সমস্ত স্বপ্ন আর আশার উপর জল ঢেলে দিল। তার অবস্থা যে এত খারাপ তা তো আমি জানতাম না। মনে মনে খুব হতাশায় পড়ে গেলাম আর ভাবতে লাগলাম যে একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে কি চায়। আর এদিকে বিজয় কুমার হঠাৎ গভীর ঘুমে ঘুমিয়ে গেল। কিন্তু আমি একটা তৃষ্ণার্ত কাকের মতো হয়ে আছিলাম, আমার মন তখন অন্য কিছু চাচ্ছিল। এভাবে অন্যমনস্ক হয়ে হঠাৎ আমিও ঘুমিয়ে পড়লাম। কখন যে সকাল হয়ে গেল বুঝতে পারলাম না। আমি সকালে উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। যখন বাথরুম থেকে ফিরে এলাম তখন দেখলাম মামা ঘরের বারান্দায় সুস্থ থাকার জন্য ব্যায়াম করছেন। তাকে এভাবে ব্যায়াম করতে দেখে আমি অবাক হয়ে গেলাম যে মামার বয়স 50 বছর হওয়ার পরও তাকে একটা ইয়াং ছেলের মতো মনে হচ্ছিল। যাই হোক, তারপরে আমি ঘরে ঢুকে কাপড় বদলে রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম। কিছু সময় পরে যখন আমি চা বানিয়ে মামাকে দিতে গেলাম তখন মামা আমাকে জিজ্ঞেস করতে লাগলেন, বৌমা, তোমার মামি কোথায় গিয়েছে? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মামার এই প্রশ্নের উত্তরে আমি বললাম, মামি রান্নাঘরেই আছে, আর কিছু কাজ করছেন গু। এভাবে মামা, মামি এবং আমি ও আমার স্বামীর সংসার খুব ভালোভাবে চলছিল। কিছুদিন পর লক্ষ্য করে দেখলাম যে মামি যখনই কোথাও যেত মামা তার পিছনে পিছনে সেখানে যেতেন আর মামির সাথে কেমন যেন আচরণ করতেন। মামি মামাকে বলতেন, আরে এখন তো একটু সাবধান হও, বাড়িতে নতুন বৌমা এসেছে। যদি সে এসব দেখে নেয় তাহলে কি ভাববে বলতো? তোমার কোনো বুদ্ধিশুদ্ধি নেই। তখন মামা বলতে লাগতেন, কি আর ভাববে, সমস্ত স্ত্রীরাই এরকম আচরণ করে, বুঝেছ? মামা মামির এই ধরনের কথা শুনে আমার খুবই লজ্জা অনুভব হতো। আমি মনে মনে ভাবতে থাকতাম যে যদি বিজয় কুমার মামার মতো হতো তাহলে খুব ভালো হতো। এভাবে দেখতে দেখতে 15 দিন চলে গেল। এরপর এক রাতে আমি যখন ওয়াশরুমে যাচ্ছিলাম তখন মামার ঘর থেকে কেমন জানি একটা শব্দ শুনতে পেলাম। এইরকম শব্দ শুনে আমি খুব হতবাক হয়ে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম যে মামার এত বয়স হয়ে গেছে তারপরও মামা। মনে মনে কল্পনা করতে লাগলাম আর জানার চেষ্টা করতে লাগলাম যে ভেতরে কি হচ্ছে। অবশেষে আমি ঘরের জানালা দিয়ে যা দেখতে পেলাম তা দেখে সত্যিই আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ মামি আর মামা এমন কিছু করছিলেন যা আমি কখনো আশা করিনি। আমি কোনো রকমে সেখান থেকে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিজয় কুমারকে উৎসাহিত করতে লাগলাম, কিন্তু ও এত গভীর ঘুমে ছিল যে ওর কোনো কিছুর অনুভব হচ্ছিল না। তাই বাধ্য হয়ে আমি কোনো রকমে অন্যমনস্ক হয়ে ঘুমানোর চেষ্টা করলাম। যখন সকাল হলো তখন আমার স্বামী নিজের কর্মস্থলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আসলে ওর ছুটি শেষ হয়ে গিয়েছিল। আমার স্বামী বিজয় কুমার শহরে বাড়ি ভাড়া নিয়ে সেখানে থেকেই নিজের চাকরি করত, তাই 1 মাস পর পর বাড়িতে আসত। আমি রান্নাঘরে গিয়ে ওর জন্য নাস্তা বানালাম, তারপর ওকে নাস্তা খেতে দিলাম। ও নাস্তা খাওয়ার পর শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আর আমি মন খারাপ করে বসে রইলাম। কিন্তু সারাদিন আমার চোখে রাতের সেই দৃশ্য কল্পনায় আসতে থাকল আর মনে মনে ভাবতে লাগলাম যে মামি কত সৌভাগ্যবতী, যাকে মামা এখনো এতটা ভালোবাসেন। আর অন্যদিকে আমার স্বামী, যার ভালোবাসা পাওয়ার জন্য আমি হতাশায় থাকি, জানি না ও এখন অবধি আমাকে সন্তুষ্ট করতে পারল না। এভাবে আমার দিন কাটতে লাগল। সকালবেলা যখন মামি ঘুম থেকে উঠতেন তার মুখ থেকে শুধু এই কথাই বের হতো যে জানি না ও আমাকে কবে ছাড়বে। সারাদিন তো জমিতে কাজ পড়ে থাকে, তারপরও রাতের বেলা ও আমাকে। এত বছর হয়েছে তবুও বুইড়া ক্লান্ত হয় না।
জানি না ও কোনোদিন ক্লান্ত হবে কিনা। মামির মুখ থেকে এই ধরনের কথা শুনে আমি হতবাক হয়ে যেতাম যে মামা মামির সাথে কি এমন করেন যার কারণে মামি এ ধরনের কথা বলতে থাকেন। পরের দিন রাত যখন গভীর হল, তখন আবার মামার রুম থেকে একই ধরনের আওয়াজ আসতে থাকল। আবার সেই জানালার কাছে গিয়ে তাদের ঘরের ভেতর উকি মেরে আবারও সেই একই দৃশ্য দেখলাম। এটা দেখে আমার অস্বস্তি হতে শুরু করেছিল। কিছুক্ষণ পর আমি আবার নিজের রুমে ফিরে এলাম। রুমের মধ্যে আমি এটাই ভাবতে লাগলাম যে যদি এই কথাটা মামা অথবা মামি জানতে পারেন, তাহলে তারা আমার সম্বন্ধে কি ভাববেন। এইসব কথা ভেবে আমি কয়েকদিন সেইসব দেখা বন্ধ করে দিয়েছিলাম। একদিন রাতে মামি খুব অসুস্থ ছিলেন। তিনি নিজের মাথায় হাত দিয়ে বারবার এটা বলেই যাচ্ছিলেন যে বৌমা, আমি খুব অসুস্থ। কিন্তু মামার এইসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, তার তো শুধু নিজের স্বার্থ হলেই চলবে। এরপর মামি আমাকে বললেন, বৌমা, আজকে আমি খুব অসুস্থ, তাই আজকে আমি তোমার মামার রুমে থাকব না, আমার একটু বিশ্রাম প্রয়োজন। তোমার মামা রাতের বেলা প্রতিদিন এই ওষুধটা খায়। তোমার মামা তো রাতে খুব একটা বেশি চোখে দেখে না, তাই তুমি তোমার মামাকে এই ওষুধটা খাইয়ে দিয়ে এসো গু। মামির মুখ থেকে এই কথা শুনেই রাতের সেই দৃশ্য আমার চোখের সামনে ভাসতে লাগল। এরপরে মামি অন্য আরেক রুমে ঘুমিয়ে পড়লেন, আর আমি ওষুধ নিয়ে মামার রুমের দিকে গেলাম। সেই সময় মামা নিজের ঘরে হালকা আলো জ্বেলে বিছানায় শুয়েছিলেন। যখন আমি ওষুধ নিয়ে দরজার কাছে পৌঁছালাম, তখন আমার মনে অনেক রকম চিন্তাভাবনা আসতে লাগল। তাই আমি নিজেই শাড়ির আঁচল মাথার উপর দিয়ে বড় ঘোমটা টেনে নিলাম। কেননা মামার সামনে আমি আদব কায়দা মেনে চলতে চেষ্টা করতাম, আর মামিও সবসময় এরকম মাথার ঘোমটা টেনে রাখতেন। সেই সময় আমি নিজের চেহারা পুরো মামির মতো করে নিয়ে রুমের ভেতর চলে এলাম। আমি তাড়াতাড়ি করে মামাকে রাতের ওষুধ সেবন করিয়ে যখন ফিরে আসতে শুরু করলাম, তখনই মামা মামি মনে করে আমাকে আর ওখান থেকে আসতে দিলেন না। আমি তাড়াতাড়ি করে নিজের মুখ থেকে নিলাম যাতে তিনি আমার মুখ দেখতে না পান। এরপর তিনি সেইরকম আচরণ করতে লাগলেন যেমনটা তিনি মামির সাথে করতেন। অনেকক্ষণ পরে তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। তারপর আমি সেখান থেকে উঠে নিজের ঘরে চলে এলাম। আজকে আমি খুব খুশি। ঘরে বসে বসে এটাই ভাবছিলাম যে মামি কেন মামাকে ভয় পায়, সেই আইডিয়া আজ আমি পেয়ে গেছি। এরপরে আমি ঘুমিয়ে গেলাম। কখন যে আমি গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম জানতেই পারলাম না। যখন সকালে আমার চোখ খুলল, তখন আমার খুব ফ্রেশ অনুভব হচ্ছিল, কারণ রাতটা আমার খুব ভালো কেটেছিল। ঘুম থেকে উঠে কিছু সময় পর বাইরে বের হয়ে নিজের ঘরে গিয়ে সাজগোজ করলাম। তারপরে মামির কাছে গিয়ে দেখলাম যে সে এখনো খুব অসুস্থ। আমি কাপড় দিয়ে যখন তার কপাল মুছতে লাগলাম, তখনই মামা এসেই গেলেন এবং জিজ্ঞেস করলেন, বৌমা, এখন তোমার মামির অবস্থা কেমন? আমি তার প্রশ্নের উত্তরে বললাম, এখন সব ঠিক আছে মামা, শরীরের জ্বর কিছুটা কমেছে। কথা বলতে বলতেই সেই সময় আমি অনুভব করলাম যে মামা আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে রইলেন। এর আগে তিনি এরকম ভাবে কখনো তাকাতেন না। এখন আমার মনে হতে লাগল যে তিনি রাতের ব্যাপারটা জানতে পেরে যাননি তো, যে মামির জায়গায় আমি ছিলাম। তখন মামা একটা মুচকি হাসি দিয়ে ওখান থেকে চলে গেলেন। তখন মামার হাসির মধ্যে আমি অন্যরকম রহস্য খুঁজে পেলাম। রহস্যটা উদ্ঘাটনের জন্য আমি মামার পিছন পিছন গেলাম। আমি যখন মামার পিছু পিছু গেলাম, তখন মামা বললেন, বৌমা, এ কি? তুমি আমার পিছন পিছন আসছো কেন? আমি বললাম, মামা, আপনি কিছুক্ষণ আগে আমাকে দেখে মুচকি মুচকি হাসলেন কেন? তখন মামা আমাকে হুট করে বলতে লাগলেন, বৌমা, রাতের ঘটনার জন্য সত্যিই আমি দুঃখিত। আমি বললাম, মামা, তার মানে আপনি আসল বিষয়টা জেনে গেছেন? তখন মামা বললেন, এটা কোনো ব্যাপার না গি। 3 মাস পর আমি জানতে পারি যে আমি মামার বাচ্চার মা হতে যাচ্ছি। বর্তমানে আমি 3 সন্তানের মা। কিছুদিন আগে আমার স্বামী হঠাৎ স্ট্রোক করে মারা যায়। মারা যাওয়ার 2 বছর পর আমার 3 সন্তানকে নিয়ে ঢাকা শহরে চলে আসি। এখানে মামা মাঝে মাঝে আসেন। আমার 2 ছেলে 1 মেয়েকে নিয়ে সংসার। এখন আমি একটা গার্মেন্টসে চাকরি করে সংসার চালাই। সবই ঈশ্বরের ইশারাতেই হয়। বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। আবারও আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর আপনারা যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।